দর্শক মণ্ডলী, প্রতি বছর 5ই জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়। এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন ডক্টর আইনুন নিশাত, নদী ও জলবায়ু বিশেষজ্ঞ। আরও আছেন জনাব রাইসুল আলম মণ্ডল, মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, এবং জনাব মোহাম্মদ ইউনুস আলী, প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর। জনাব রাইসুল আলম মণ্ডল, এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্যটা নিয়ে একটু বলবেন আমাদের? জাতিসংঘের ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম 2016 বছরের জন্য বিশ্ব পরিবেশ দিবস এই দিনটি 5ই জুন নির্ধারণ করে 73 সাল থেকে এটা উদযাপন করা হচ্ছে বিশ্বব্যাপী, এবং প্রতি বছরই এক একটি করে স্লোগান এবং এক একটি করে থিম ইউএনইপি কর্তৃক দেওয়া হয়। এবারে স্লোগান করা হয়েছে যার ইংরেজি যে গো ওয়াইল্ড ফর লাইফ। বাংলাদেশ সরকার পক্ষ থেকে এর ভাবানুবাদ করেছি থিমের সাথে সামঞ্জস্য রেখে, বন্যপ্রাণী ও পরিবেশ বাঁচায় প্রকৃতি, বাঁচায় দেশ। খুবই সুন্দর একটি প্রতিপাদ্য। আমরা এই স্লোগানকে সামনে রেখে আমরা এবারের বিশ্ব পরিবেশ দিবস বিভিন্ন অনুষ্ঠানমালার আমরা আয়োজন করেছি, যে বিশ্বব্যাপী জনসাধারণকে অবহিত করা, রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক মাস্টার, তাদের মাধ্যমে এই পরিবেশ সংরক্ষণ এবং গুরুত্বপূর্ণ পরিবেশ ও জলবায়ু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও গুরুত্ব আরোপ করা, সিভিল সোসাইটি সহ দেশের প্রতিটি নাগরিককে আরও সচেতন করার জন্যই কার্যক্রমগুলো হাতে নেওয়া হয়। আবার ফিরে আসবো আপনার কাছে, জনাব মোহাম্মদ ইউনুস আলী, আপনাদের কি কোনো প্রতিপাদ্য আছে এই বন বিভাগ থেকে? জি, আমাদের একটি জাতীয়ভাবে একটি প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, জীবনের জন্য গাছ, জীবিকার জন্য গাছ। আচ্ছা, এর নিশ্চয়ই একটি সুদূর প্রসারী মর্মার্থ রয়েছে। আমরা বন বিভাগ যেই বন সংরক্ষণ করি, সেই বন সংরক্ষণের সাথে মানুষের জীবনের সাথে, জীবিকার সাথে যে একটা সম্পর্ক, এটি ঐতিহাসিক। নতুন যেই বিষয়টি এসছে সেটা জীবিকার প্রয়োজনে যে বনায়ন করা হয়, শুধু সরকার করে না, ব্যক্তি করে, সিভিল সোসাইটি করে, এবং প্রত্যেকেই এখন বনায়ন করে যাতে জীবিকার একটি উৎস তারা খুঁজে পায়। এবার আপনাদের কি ধরনের কর্মসূচি আছে এ ব্যাপারে? আমাদের যে কর্মসূচিগুলি থাকে সেটা জেলা লেভেলে থাকে, বিভাগীয় পর্যায়ে থাকে এবং জাতীয়ভাবে থাকে। বৃক্ষ মেলা হবে, এই জেলায় হবে, বিভাগে হবে এবং ঢাকাতে হবে জাতীয়ভাবে। এই মেলায় প্রকৃতপক্ষে যে ব্যক্তিগত নার্সারি থেকে চারা, মানুষ চারা সংগ্রহ করতে পারবে, এবং যে প্রযুক্তি, এই গাছ লাগানোর জন্য যে প্রযুক্তি, যেমন সে কলম থেকে শুরু করে বিভিন্ন ধরনের চারা কিভাবে উৎপাদন করা হয় এবং সেটা কিভাবে বনায়ন করা হয়। আমাদের এবারের একটি অন্যতম দিক হলো আমরা যে অপ্রচলিত ফল, এই যেমন চালতা থেকে শুরু করে সব ধরনের এই অপ্রচলিত ফল আমরা পপুলারাইজ করছি, এবং আমরা এই যে 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা অপ্রচলিত ফল মানুষের কাছে জনপ্রিয় করে তুলব, এবং এর নার্সারি যে প্রযুক্তি, সেই প্রযুক্তিটা আমরা হস্তান্তর করব। আচ্ছা, আবার ফিরে আসবো আপনার কাছে। ডক্টর আইনুন নিশাত, পরিবেশ বিপর্যয়ে বাংলাদেশ কি ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে? এবারের যে বিষয়, অর্থাৎ বন্য জিনিসগুলো সংরক্ষণ করা, তার সাথে যদি তাল মিলিয়ে বলি তাহলে আমরা ম্যানেজমেন্টের দিক থেকে বেশ অসুবিধায় থাকি। কারণ হচ্ছে জনসংখ্যা। 1947-এ ব্রিটিশরা যখন বিদায় হলো তখন এই দেশের লোক সংখ্যা ছিল 4 কোটি, আজকে সেখানে 17 কোটি 18 কোটি। সেই সময়ে শতকরা 80% লোকের প্রধান জীবিকা ছিল কৃষি। আজকে সেই কৃষি 16-17-18% লোকের জীবিকা, জিডিপির ওই রকম 17-18%, 20% নিচে। অর্থাৎ শিল্পায়ন হচ্ছে, হতে হবে, নগরায়ন হচ্ছে, হতে হবে, এর বিরুদ্ধে আপত্তি নেই, কিন্তু এই প্রক্রিয়াগুলো প্রাকৃতিক পরিবেশের সাথে সাংঘর্ষিক। শিল্পায়ন যখন করছি তখন অবভিয়াসলি সেখান থেকে তরল বর্জ্য, সলিড বর্জ্য সব বেরোচ্ছে। এখন নিয়ম অনুযায়ী এগুলোকে শোধন করে তারপরে তা ব্যবস্থাপনাতে নিয়ে যাওয়া, তরলটা নদীতে ফেলি কিংবা যেখানেই ফেলি, কিন্তু সেটা একটা গ্রহণযোগ্য মাত্রায় হতে হবে। এটা হচ্ছে না। তার জন্যে আইনের যে অভাব তা নয়, তার জন্য কোনো প্রতিষ্ঠানকেও দোষ দিতে চাই না, কারণ যিনি ফেলছেন তিনি তো দূষণ করছেন।
পাহারা দিয়ে তো অন্যায় বন্ধ করা যায় না। পাহারা দেয়া হয় অন্যায়টাকে নিয়ন্ত্রণে আনার জন্য, কমানোর জন্য, অর্থাৎ যারা দূষণকারী তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যাতে তারা এই কাজটা করে। একই সাথে আমরা অনেক কিছুতে ভালো অর্জন করেছি, কিন্তু অর্জনটা কি সঠিকভাবে করছি কিনা সেটাও বিবেচনার দাবি রাখে। যেমন আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়েছি, 6 মিলিয়ন মেট্রিক টন খাদ্য উৎপাদন থেকে এখন আমরা 35, 36, 37 মিলিয়ন মেট্রিক টনে চলে গেছি। এইটা করতে গিয়ে বোরো ধান অর্থাৎ ভূগর্ভস্থ পানির উপরে চাপ সৃষ্টি করেছি। সারফেস ওয়াটার, নদীর পানি তুলে ফেলে নদীর তলদেশে ধান চাষ শুরু করেছি, অর্থাৎ নদীগুলোকে মেরে ফেলছি। আজকে আমরা যখন কথা বলছি তখন দেখছি হালদা নদীতে যে মৎস্যের পোনা উৎপাদন হওয়ার কথা ছিল, এবছর সেই পরিমাণ পোনা হয়নি। কারণ নদীর পানি তুলে যখন আমি চা বাগানে সেচ দিচ্ছি, তখন সমুদ্রের নোনা পানি জোয়ারের সাথে অনেক ভিতরে প্রবেশ করছে, মাছের রেণু উৎপাদন ক্ষেত্র বন্ধ হচ্ছে। আমাদের অভয়ারণ্য বলেন, প্রোটেক্টেড এরিয়া বলেন, গেম রিজার্ভ বলেন, বিভিন্ন নামে ফরেস্ট ডিপার্টমেন্টের অনেকগুলো আছে। যে কটাকেই ডিক্লেয়ার করা হয়েছে সেটাকেই সংরক্ষিত রাখাটা বড় কষ্টকর, কারণ চারপাশে মানুষের চাপ আছে, সেখানে তারা গাছ কাটবে, পারলে বনটাকে কেটে সেখানে আবাদ কিংবা বসতি করে। তো এর সাথে আমি আরেকটা জিনিসের দিকে নজর দেবো, সেটা হচ্ছে বন্য বললেই যে বন্য প্রাণী হতে হবে তা নয়, তার সাথে কিন্তু বন্য গাছের ব্যাপার আছে, ওয়াইল্ড প্ল্যান্টের ব্যাপার আছে। আমাদের দেশে একসময় বলা হতো 5,000, 6,000, 7,000 প্রজাতির ধান ছিল, যেটা এখন মাত্র জিন ব্যাংকে পাওয়া যাবে। 5-6 হাজার প্রজাতির পাট ছিল, প্রত্যেকটা পাটের আলাদা ধর্ম ছিল, প্রত্যেকটা ধানের আলাদা ধর্ম ছিল, প্রত্যেকটা ধান বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি মোকাবেলা করতে পারত, অর্থাৎ তার যে খনিজ সম্পদের সাথে সম্পর্ক রেখে বড় জটিল ব্যবস্থাপনা ছিল। এখন উচ্চ ফলনশীল ধানের চাপে ওই দেশীয় প্রজাতির বিভিন্ন ধান হারিয়ে গেছে। আমাদের সব কিছু ফসল, টমেটো বলেন আর যাই বলেন, সব কিছু উচ্চ ফলনশীলের দিকে যাওয়ার জন্যে দেশীয় বন্য যে সমস্ত প্রজাতি ছিল সেগুলো হারিয়ে যাচ্ছে। তো সেগুলো রক্ষা করতে হবে। ফরেস্ট ডিপার্টমেন্ট যেমন প্রোটেক্টেড এরিয়া ডিক্লেয়ার করে, মৎস্য বিভাগ যেমন ফিশারিজ প্রোটেক্টেড এরিয়া ডিক্লেয়ার করেন, মেরিন প্রোটেক্টেড এরিয়া ডিক্লেয়ার করেন। উদ্দেশ্যটা হচ্ছে ওই এলাকাতে অরিজিনাল যে সমস্ত জীববৈচিত্র্য ছিল সেগুলোকে ঠেকানো। ওনাদের বেশিরভাগ যে প্রোটেক্টেড এরিয়া সেগুলো হচ্ছে ক্যাটাগরি 4 কিংবা 5, সেগুলোতে সম্পদ আহরণ করা যাবে, বা একটা নিয়ম মেনে এবং স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে। সম্পৃক্ত না করলে কিন্তু আপনি ঠেকাতে পারবেন না, এটা জনসাধারণ উপকারভোগী দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে। কিন্তু ওনাদের 3টা আছে সুন্দরবনে, যেটা আমি মনে করি ক্যাটাগরি 2, কারণ সুন্দরবনের যে অনন্য সম্পদ, যে 3টা মিলে হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেখান থেকে আমরা সম্পদ আহরণ করব না, কারণ ওখানে কি সম্পদ আছে সেটা আমরা এখনো ঠিক মতো জানি না। কাজী গবেষকদের কাছে ওটাকে তো রেখে দিতে হবে। তো একইভাবে মাছের জন্যে, গাছের জন্যে, বনের জন্যে আমরা অনেক সময় বন লাগানোর জন্যে উচ্চ ফলনশীল অথবা উচ্চ মূল্যের গাছ লাগাই, সেগুন গাছ লাগাই, ঠিক আছে, কিন্তু সমস্ত বন উচ্চ মূল্যের কাঠ উৎপাদন না করে কিছু কিছু জায়গা 1 বর্গ কিলোমিটার, 2 বর্গ কিলোমিটার একেবারে আদিমভাবে রেখে দেওয়া উচিত। কারণ জীববৈচিত্র্যের মধ্যে যেমন বড় গাছ আছে, তার সাথে লতাপাতা আছে, তার সাথে মাঝারি গাছ আছে, ছোট গাছ আছে, নিচু গাছ আছে, তলাতে যে পোকামাকড় আছে তাও আছে। কোনটার সাথে কোনটার সম্পর্ক? যেমন ধরুন শালবন, শালবনে গিয়ে যদি আপনি সর্পগন্ধা পান তাহলে বুঝতে হবে যে এই বনের স্বাস্থ্য ভালো। একইভাবে এটা কিন্তু একটা মেডিসিনাল প্ল্যান, যে আমাদের এই বন্য যে জিনিসটা প্রোটেক্ট করতে হবে সেটার মধ্যে যেমন বন্য প্রাণীর কথা স্যার বলেছেন, বন্য উদ্ভিদ এবং কিছু জায়গা অকৃত্রিমভাবে রাখতে হবে, যাতে আমাদের এই অনন্য সম্পদ যেগুলো হয়তো আমাদের পূর্বপুরুষরা ব্যবহার করেছেন সেগুলোতে আমরা যাতে ভবিষ্যতের কাজে লাগাতে পারি। আমি একটা কথা বলে শেষ করি, জলবায়ু পরিবর্তনের কারণে সব কিছু পরিবর্তিত হবে। আমি যদি তাপ মোকাবেলা করতে পারে, লবণাক্ততা মোকাবেলা করতে পারে, খরা মোকাবেলাও করতে পারে, পানিতে ডুবে থাকা মোকাবেলাও করতে পারে, এই ধরনের বিভিন্ন প্রজাতির ফসল উদ্ভাবন করতে চাই, তাহলে কিন্তু ওই ঐতিহ্যবাহী যে সমস্ত ফসল ছিল যেগুলো এই ধরনের ক্ষতিকে মোকাবেলা করতে পারত, সেগুলোকে মিলিয়ে কিন্তু হাইব্রিডাইজ করতে হবে। মূল যে জেনেটিক প্রপার্টিটা ওই বন্য থেকে আসতে হবে। আবার ফিরে আসবো আপনার কাছে, জনাব রাইসুল আলম মণ্ডল। এই যে পরিবেশের যে বিপন্নতা, এ নিয়ে সরকারের কি ভাবনা কিংবা কি করতে চাচ্ছেন আপনারা? এবারের বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানমালার মধ্যে আমরা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে
বিভিন্ন যে কর্মসূচিগুলো নিয়েছি তার মধ্যে শিশুদের বিষয়টা দিয়ে যদি শুরু করি, তো আমরা শিশুদের ক্যাটেগরিতে আমরা রেখেছি একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পরিবেশ জলবায়ু বিষয়ক, যে তারা মুক্ত অংশগ্রহণ করবে। এবং একই সাথে আমরা স্কুলগুলোতে, যেমন ঢাকা মহানগরীতে 100টা বিদ্যালয়কে নির্বাচন করে সেখানে এই পরিবেশ দিবস এবং পরিবেশ জলবায়ুর পরিবর্তন এবং এর প্রভাব ইত্যাদি বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এক কর্মসূচি নেওয়া। আমরা এইটার ধারাবাহিক বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায় পর্যন্ত স্কুলগুলোকে সম্পৃক্ত করা, আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা করা। বিশ্ববিদ্যালয় পর্যায়ে তুলনামূলকভাবে যারা আমাদের যুবক ছাত্র যারা এখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছে, আমরা তাদের জন্য এবারে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় 16টি বিশ্ববিদ্যালয়কে আমরা সম্পৃক্ত করেছি। তাতে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, ঢাকার আছে, ঢাকার বাইরের বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয় আছে। আমরা জনসাধারণের ব্যাপক প্রচারণার জন্য জাতীয় পত্রিকাগুলোতে আমরা ক্রয়পত্র প্রকাশ করব, আমরা নিবন্ধ প্রকাশ করব। ইলেকট্রনিক মিডিয়াতেও আমরা আলোচনা অনুষ্ঠান, এবং ইলেকট্রনিক মিডিয়ায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করব, ওনারা ওনাদের নিজেদের দায়বোধ থেকে ওনারা বিশেষভাবে জনসম্পৃক্ততা এবং জনগণের সচেতনতা বাড়ানোর জন্য কর্মসূচি হাতে নিয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষার ব্যাপারে বন বিভাগ থেকে কি কোনো ধরনের ভাবনা কিংবা সামনে কি করতে পারেন, এরকম কোনো আপনাদের কর্মসূচি আছে কি? পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে যেগুলো প্রাকৃতিকভাবে যে ন্যাচারাল সেটিংস যেগুলো আছে, যেমন মনে করেন নদী, জি, পাহাড়, বন, জলাশয়, এই সমস্ত কিছুর একটা যে এই কনজারভেশন করা দরকার। কনজারভেশন যেমন আমাদের প্রফেসর নিশার সাহেব বলেছেন যে প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করে ওয়াইল্ড ভ্যারাইটিকে প্রোটেক্ট করতে হবে। যদি ভবিষ্যতে কোনো ক্যাটাস্ট্রফি হয় তাহলে এগুলো হারিয়ে যাবে। ওয়াইল্ড ভ্যারাইটি যদি না পাওয়া যায় তাহলে কিন্তু আর নতুন করে কোনো ক্রসিং হাইব্রিডাইজেশন করা যাবে না। কাজেই আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন হলো আমাদের প্রোটেক্টেড এরিয়া ডিক্লেয়ার করি বা না করি, আমাদের ওয়াইল্ড যে স্পেসিসগুলো আছে এই ওয়াইল্ড স্পেসিসগুলো সংরক্ষণ করতে হবে, তাইলেই পরিবেশের ভারসাম্য রক্ষিত হবে। কারণ পরিবেশ হচ্ছে এমন একটি বিষয় যে এখানে অ্যাবায়োটিক কম্পোনেন্টস আছে। আমি নদী, খাল, সাগর, মহাসাগরের কথা বলেছি, জলাশয়ের কথা বলেছি, সেগুলো কনজার্ভ করতে হবে। যার যার স্টেটে তাকে থাকতে দিতে হবে, সেখানে এনক্রোচমেন্ট করা যাবে না, ল্যান্ড ইউজটা সেভাবে চেঞ্জ করা যাবে না। এইটার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। যেমন আমরা 1994 সনেই আমরা ডিক্লেয়ার করি যে আমরা শতকরা 20% জায়গা ফরেস্ট কাভারেজে রাখবো। এবং একই সাথে শুধু টেরিস্ট্রিয়াল ফরেস্ট না, আমাদের উপকূলীয় অঞ্চলে আমরা বন তৈরি করছি এনভায়রনমেন্টাল ফাংশন, ঝড়ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস থেকে আমাদের উপকূলীয় জনগণকে রক্ষা করার জন্য। এবং আমাদের যে বিভিন্ন ধরনের টেরিস্ট্রিয়াল হ্যাবিটেট এবং অ্যাকোয়াটিক হ্যাবিটেট, মাছের জন্য যেটা প্রয়োজন, আমাদের টাঙ্গুয়ারের হাওয়ার কথা বলি, হাকালকির হাওরের কথা বলি, বিভিন্ন হাওরের কথা বলি, এগুলোকে কনজার্ভ করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা প্রোটেক্টেড এরিয়া এখন 39টা প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করেছি। ইট ইজ নট অনলি ইন দ্য টেরিস্ট্রিয়াল ফরেস্ট, ইট ইজ অলসো ইন দ্য কোস্টাল ফরেস্ট। এবং আমরা ডলফিন স্যাংচুয়ারি ঘোষণা করেছি সুন্দরবনে, এবং আমরা পদ্মা এবং যমুনার কনফ্লুয়েন্সের 3টা ডলফিন স্যাংচুয়ারি ঘোষণা করেছি। অর্থাৎ যে সমস্ত ওয়াইল্ড জেনেটিক রিসোর্সেস আছে সেগুলিকে প্রোটেক্ট করা দরকার। এমনিতেই ক্লাইমেট চেঞ্জের কারণে এবং ল্যান্ড ইউজ চেঞ্জের কারণে এই ওয়াইল্ড ভ্যারাইটির উপরে, জেনেটিক রিসোর্সের উপরে একটা বিশাল চাপ রয়েছে। যদি সি লেভেল রাইজ হয়, টেম্পারেচারের যে ফ্লাকচুয়েশন আছে, ঝড়ঝঞ্ঝা, জলোচ্ছ্বাসের যে আনপ্রেডিক্টেড নেচার আছে, এগুলিতে আমরা সবচেয়ে বড় আঘাত আসবে স্পেসিসের উপরে। স্পেসিস এলিমিনেশন হবে। স্পেসিস এলিমিনেশন হচ্ছে ইকোসিস্টেম সার্ভিসটাকে রিডিউস করে দেবে, যার উপর বাংলাদেশের মানুষ বেঁচে আছে, ইকোসিস্টেম সার্ভিসেসের উপর। কারণ আমাদের দেশ এখনও অনেক শিল্প উন্নত না, আমাদের এনার্জি এখনও নিউক্লিয়ার বা অ্যাটমিক এনার্জি থেকে আসে না, আমাদের এখনও বায়োমাস ফুয়েলের প্রয়োজন হয়। কাজেই আমাদের ওয়াইল্ড জেনেটিক রিসোর্সকে প্রোটেক্ট করাই মূলত এনভায়রনমেন্টাল ব্যালেন্সকে মেনটেন করবে। সেই কাজে আমরা মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি, নতুন করে ফরেস্ট পলিসি তৈরি করছি আমরা, এটা আগামী ডিসেম্বরের মধ্যে আমরা হয়তো মাস স্টেক হোল্ডার কনসালটেশনে যাব, যাতে আমরা বিগত 1994 সনে যে ফরেস্ট পলিসি করেছিলাম, পিপল ওরিয়েন্টেড প্রোগ্রাম করেছি, সোশ্যাল ফরেস্ট্রিতে হিউজ অ্যাচিভমেন্ট আছে, কিন্তু আমরা এই জেনেটিক রিসোর্স অ্যান্ড বায়োডাইভার্সিটি কনজারভেশনের ক্ষেত্রে আমরা ঘোষণা করেছি প্রোটেক্টেড এরিয়া। আমরা এখানে সিভিল সোসাইটির, মিডিয়ার এবং সকল মানুষের, ইভেন শিল্পপতি, প্রাইভেট সেক্টর, সকলের সহযোগিতা চাই, যাতে
ইনডিসক্রিমিনেটলি ল্যান্ড ইউজ কেউ চেঞ্জ না করে। আর যদি তাদের সুযোগ থাকে তারা নিশ্চয়ই তাদের সেই জমিতে একটা সার্টেন পার্সেন্টেজ তাদের জেনেটিক রিসোর্সের যারা রেস্টোর করে এবং তারা রিয়ার করে, তাহলে মূলত প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। ধন্যবাদ। ডক্টর আইনুল ইরশাদ, আমাদের বর্তমানে যে অবস্থা তার থেকে উত্তরণে আমরা ভবিষ্যতে আর কি করতে পারি এবং আপনার সাজেশন কি? আমি প্রথমে যেটা বলবো, আমি যেটা আগের বারে বলেছিলাম যে জনসংখ্যার চাপ স্বীকার করতে হবে, খাদ্য উৎপাদনের জন্য জমির উপরে চাপ মেনে নিতে হবে, শিল্পায়ন মেনে নিতে হবে, বাট একই সাথে ওই বন্য জিনিসগুলোকেও রক্ষা করতে হবে। এখন যেমন ধরুন কৃষির উদাহরণ দেবে, বেগুন, কত জাতের বেগুন আছে, সাদা বেগুন, বেগুনি বেগুন, সবুজ বেগুন, লম্বা বেগুন, চিকন বেগুন, পেঁচানো বেগুন, ঊর্ধ্বমুখী বেগুন, তাই না? কাঁচামরিচও তাই। কিন্তু এখনও উত্তরবঙ্গে যে কাটা বেগুন পাওয়া যায়, ছোট ছোট বেগুন, তার বাজারে মূল্য ডবল। তো এটা তো একটা স্পেশাল জেনেটিক রিসোর্স। তাল বেগুন, একসময় ময়মনসিংহে যেতাম ট্রেনে, রাতেবেলা কিংবা দিনের বেলা গফরগাতে থামলে এত বড় বড় বেগুন নিয়ে আসতো, হারিয়ে গেছে। তো অর্থাৎ সরকারকে এই প্রত্যেকটা জেনেটিক ভ্যারিয়েশনগুলো চিহ্নিত করে, যেমন এখনও আপনি খুলনা অঞ্চলে যান, যশোর অঞ্চলে যান, চুই বলে একটা লতানো আছে ঝাল, যেটা তৈরি হয়। সিলেটে যদি যান আপনাদের সেখানে সাতকরা লেবু তো কমার্শিয়ালি কাল্টিভেটেড হচ্ছে, আরও অনেক জাতের লেবু আছে। এত বড় একটা লেবু আছে যেটা ফ্লেশটা খাওয়া হয়। তো দেশের প্রত্যেকটা অঞ্চলেই এই ধরনের বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য পাওয়া যাবে। তো এর জন্য সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে এটার মূল্য সম্পর্কে মানুষকে অবহিত করা। ওনারা যে স্কুলে ছাত্রদের মধ্যে, কলেজে, ইউনিভার্সিটিতে যে প্রোগ্রামটা করছেন, উনি বলেছেন যে এটা জেলাভিত্তিকও হচ্ছে। আমি মনে করি যে আমাদের এই জীববৈচিত্র্যের বন্যপ্রাণীর ভ্যালুটাকেও বুঝতে হবে। আমি নিজে দেখেছি মাঠে ঘাটে যখন কাজ করতে যাই, একটা খাটাস পেলো কিংবা একটা সজারু পেলো, ধরে এনে মেরে ফেলছে সেটাকে। বুনো বিড়াল দেখলে ঢিল মারছি। বর্ডার অঞ্চলে পাহাড় থেকে যেখানে নেমে আসে, সিলেট কিংবা ওখানে, আমরা মেরে ফেলছি। কেন? তারা তো আমার কোনো ক্ষতি করছে না, আমরা যদি তাকে তার জায়গায় থাকতে দেই। এবং এটার অভাবে যেটা হচ্ছে, আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে কাজ করতাম, ছাত্রদেরকে সাফারে নিয়ে যাওয়া হতো বিভিন্ন কাজে। তো প্রথম দিনে জিজ্ঞাসা করতাম যে শিয়ালের ডাক শুনেছ কে কে? ছেলেমেয়েরা বলতো স্যার কালকে রাতে কি যেন একটা শুনেছি। মানে শিয়ালের ডাক তারা ভুলে গেছে। ডলফিন প্রায় ভুলে যাচ্ছে, ভোঁদর কিংবা বেজি দেখছে না। তো এর প্রত্যেকটার কিন্তু ফাংশন আছে। অর্থাৎ এই অ্যাওয়ারনেস রেইজিং ক্যাম্পেইনটা শহরের ছেলে মেয়েদের জন্য যেরকম প্রয়োজন, গ্রামের ছেলে মেয়েদের জন্য প্রয়োজন অ্যাটিচিউডটা পরিবর্তন করা, এবং একই সাথে এটার প্রতি একটা মমত্ব বাড়ানো। আমরা গান শুনি ওই অশোক তরুরও বনে, ওই মালতী লতা দোলে, কিংবা জুই চামেলি, চামেলি কজন দেখেছি। অর্থাৎ এগুলো, আমি এই কথাগুলো যাচ্ছি কিন্তু সিসিএফ মহোদয়ের দিকে, কারণ বোটানিক্যাল গার্ডেনের মালিক উনি। ওখানে উনি যদি খুব অর্গানাইজড ওয়েতে প্রজাতিগুলোকে ডেমনস্ট্রেশনের জন্য, একে তো সংরক্ষণের জন্য রাখবেন। আমার এক সহকর্মী ছিলেন যিনি বাঁশ নিয়ে কাজ করতেন, এবং আমি নিজে দেখেছি চিটাং খাগড়াছড়িতে এত মোটা বাঁশ, আমি হাতটা যতটা মোটা করলাম এতটা মোটা, যেটা দিয়ে কিন্তু সুন্দর ফার্নিচার হয় এখন, এবং 70 ফুট 80 ফুট 90 ফুট লম্বা। বলছে স্যার এগুলো হারিয়ে যাচ্ছে, বেত হারিয়ে যাচ্ছে। তো আমরা ইকোনমিক সাইডটাও চিন্তা করতে পারি, জেনেটিক রিসোর্সের কথাটাও চিন্তা করতে পারি, বাট মূল জিনিস হচ্ছে সাধারণ মানুষ, ইয়াঙ্গার জেনারেশন যখন বুঝবে যে এটা রক্ষা করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। কানেক্টিভিটি, এই যে বিলগুলোর কথা বললেন যে ওনারা টাঙ্গুয়ার হাওর কিংবা হাকালুকি কিংবা বাইক্কা বিল যেটা সংরক্ষণের চেষ্টা হচ্ছে, এর সাথে কিন্তু নদীর কানেক্টিভিটির সম্পর্ক আছে। পুরো লাইফ সাইকেলটা আমাদের বুঝতে হবে। এই ক্ষেত্রে কিন্তু জ্ঞান আমাদের নেই সে কথা বলবো না, আবার পুরোপুরি আছে সেটাও বলবো না। আমি একসময় সিলেটে তাহিরপুর উপজেলাতে আলমের দুয়ার বলে এক জায়গাতে নিয়ে গেছে আমাকে, আমি গেছি, শুনলাম সেখানে শুধু চিতল মাছ পাওয়া যায়। আমি জিজ্ঞাসা করলাম যে কেন শুধু চিতল মাছ? নিশ্চয়ই তার কোনো কারণ আছে, অ্যাডভান্টেজ আছে, সেটা গ্রো করে কেন? তো এই প্রশ্নগুলো কিন্তু করার সময় এসছে। এই দায়িত্ব সিসিএম মহোদয়েরও, এই দায়িত্ব ডিজিডিও মহোদয়েরও। এই বিষয়ে জ্ঞান অর্জন করে দেশকে পুরো সেন্সিটিভ করতে হবে, যেটা পশ্চিমা জগতের ইয়াং জেনারেশন কিন্তু সেই পর্যায়ে আছে। তারা লেকের পাড়ে যারা থাকে, লেকে যখন মাইগ্রেটরি পাখিটা আসে তার জন্য তারা রুটি ছিঁড়ে ছিঁড়ে দেয়, আমরা ওটাকে ধরে ফেলতে চেষ্টা করি। এই মানসিকতারও পরিবর্তন আনতে হবে, সেটাই বোধহয়
আজকের স্লোগান যে বন্য জিনিস রক্ষা করাটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি। আপনি কি মনে করেন যে জনসংখ্যা একটি বিরাট সমস্যা এই পরিবেশ প্রকৃতিকে রক্ষা করার ব্যাপারে? অবশ্যই সমস্যা, কারণ এই যত মানুষ বাড়বে রিসোর্সের উপরে তার চাপ বাড়বে, মাটির উপরে চাপ বাড়বে, পানির উপরে চাপ বাড়বে, বাতাসের উপরে চাপ বাড়বে, যানবাহন বাড়বে, আয় যত বাড়ছে তত আমার মোবিলিটি বাড়ছে। আমি শ্রোতারা শুনলে অবাক হবেন, 70 সনে প্রথম গিয়েছিলাম কক্সবাজারে, আমি তখন প্রকৌশলী। ছুটির দিনে পুরো কক্সবাজার বিচে 100 জন লোকও পাইনি, কিন্তু আজকে ছুটির দিনে পা ফেলার জায়গা পাওয়া যাবে না বিস্তীর্ণ এলাকা জুড়ে। চাপ তো বাড়বে, কিন্তু যারা চাপ দিচ্ছেন তারা যদি সচেতনভাবে চাপ দেন, বর্জ্যটা যদি সঠিক জায়গায় ফেলেন, বাড়ির পিছনে ঝোপঝাড় যেটা আছে থাকুক না, বেজিটা থাকুক না সেখানে, তাই না? আমাদের কেন সব জায়গাতে হাই ইল্ডিং ভ্যারাইটি লাগাতে হবে? সহ অবস্থানটাকে সুরক্ষিত করতে হবে। কিছু দেশীয় প্রজাতি, একটু চালতা গাছ, একটু বৈচি গাছ একটু করেন না। এবং প্রত্যেকটা গ্রামে যেখানে একটু খাস সম্পত্তি আছে, এজমালি সম্পত্তি আছে, থাকুক না সেটাতে আদিম অবস্থাতে। জনসংখ্যা তো আর রাতারাতি কমানো যাবে না। জি, রাদার আমরা জনসংখ্যাকে সম্পদে রূপান্তরিত করতে চাই। কিন্তু যারা দেশে থাকছেন তারা যদি বন্য জিনিস সম্পর্কে, বন্য প্রাণী, বন্য গাছ, বন্য ফল, এগুলো সম্পর্কে সজাগ না হন, তাহলে এগুলো হারিয়ে যাবে এবং সেটা একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় ক্ষতি হবে। জনাব রশিদুল আলম মণ্ডল, দেশবাসীর উদ্দেশ্যে আপনি কোনো মেসেজ দিতে চান কিনা এই পরিবেশ দিবস উপলক্ষে? পুরো দেশবাসীর কাছে যে আহ্বান, প্রতিটি ক্ষেত্র থেকেই আমরা একটি মেসেজ এবং আমরা একটি অনুরোধ, একটা আহ্বান জানাবো, সেটা হলো যে সবার সচেতনতা। আমরা স্যার যে কথাগুলো বললেন যে আমরা কোনোটাকে জনসংখ্যা কমাতে পারবো না, অতএব নিড কমাতে পারবো না, অতএব আমাদের ন্যাচারাল রিসোর্সের উপরে চাপ আমাদের বাড়তেই থাকবে, কিন্তু এই চাপটা যেন সহনীয়, এটা যেন চিন্তা করে হয়, মনুষ্য সৃষ্ট ক্ষতির মাত্রাটাকে যেন নিয়ন্ত্রণ করা যায়, এবং আমরা যেন আমাদের নিজেদের যারা এই দূষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত, আমরা যেন সচেতন হয়ে এই পরিবেশটাকে, আমাদের এখন সাংবিধানিক যে দায়িত্ব, এটাকে যেন আমরা ভুলে না যাই, এবং পরিবেশকে যেন সার্বিকভাবে সংরক্ষিত করার জন্য আমরা যেন নিজের থেকে এগিয়ে আসতে পারি। ধন্যবাদ। যারা মোহাম্মদ ইউনূস আলী, আপনার কি মেসেজ থাকবে? এই একটা কথা বলার থাকবে যে আমরা বাংলাদেশের জাতীয় সংবিধান অত্যন্ত পবিত্র দলিল, 18 ক যেই স্টেটমেন্টগুলি এসছে যে আগামী প্রজন্মের জন্য আমরা সকল ধরনের এই বন্য জিনিস, প্রাকৃতিক সব কিছু আছে, এগুলিকে আমরা সংরক্ষণ করব, এবং সেই সংরক্ষণ করা এই জন্য প্রয়োজন যে আমরা উন্নয়নকে টেকসই করতে চাই। এই 2015 সনে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমরা অ্যাডপ্ট করেছি সারা পৃথিবী। কাজেই আমরা উন্নয়নকে টেকসই করতে হলে আমাদের পরিবেশ সংরক্ষণ করতে হবে, এবং পরিবেশের যতগুলো কম্পোনেন্ট আছে সকল ক্ষেত্রে আমি মনে করি, বিশেষ করে যারা পলিসি মেকার যারা আছে, যারা লাইন এজেন্সিতে ল্যান্ড ইউজ নিয়ে কাজ করেন, ল্যান্ড ব্যবস্থা করেন, যেমন স্যার বলছিলেন যে একটু ছোট্ট জমি আছে, এটা খাস জমি, সেটা ওভাবেই থাকুক, কিন্তু এই বন্দোবস্তি দিয়ে ব্যাপকভাবে যে কমার্শিয়ালাইজ করা হচ্ছে, এটা যেন না করা হয়। ল্যান্ড ইউজকে ইনডিসক্রিমিনেটলি যেন নিয়ন্ত্রণ করা হয় না, এবং যাতে উন্নয়নকে টেকসই করা হয়, এটাই সকলের প্রতি আজকে এই দিবসে আমার অনুরোধ এবং আহ্বান। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনাদের কাছ থেকে। শুধু দর্শক, সুস্থ ও নির্মল পরিবেশ মানুষের মৌলিক অধিকার। এই অধিকার বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় কাজ করি, সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন। এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বেঁচে থাক সবুজ শ্যামল প্রাণের স্বদেশ, স্নিগ্ধ শুনে স্নিগ্ধ